স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি রাকিব আহমেদ। শিরোনাম জানাচ্ছিলাম, এবার যাব পুরো খবরে। বিস্ফোরক মামলায় চট্টগ্রাম 11 আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জুয়েল দেব শুনানি শেষে তার রিমান্ড মঞ্জুর করেন। জবলমুরিং থানায় দায়ের করা বিস্ফোরক মামলায় তাকে আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশ তার 8 দিনের রিমান্ড আবেদন করেন। পুলিশ জানায়, ভোর 6:30টায় বায়েজিদ বোস্তামি মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সকালে নগরীর ডবলমুরিং থানায় এমপি লতিফের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করেন এরশাদ নামে এক যুবক। এজাহারে বলা হয়, 4 আগস্ট নগরীর নিউ মার্কেট এলাকা থেকে ফেরার পথে গুলিতে আহত হন এরশাদ। এ ঘটনায় এম এ লতিফ সহ 16 জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ে 1 থেকে 150 জনকে আসামি করে মামলা করা হয়। এম এ লতিফ চট্টগ্রাম বন্দর আসনের 4 বারের সংসদ সদস্য। এছাড়াও চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ছিলেন তিনি। ঠাকুরগাঁও 1 আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রাতে গ্রেপ্তারের পর বিস্ফোরক মামলায় তাকে ঠাকুরগাঁও কারাগারে পাঠানো হয়। এর আগে শুক্রবার রাতে সদর উপজেলার রুহিয়ার রামনাথ এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাঁর স্ত্রী অঞ্জলি সেন জানান, শুক্রবার রাত 10:30টার দিকে সাদা পোশাকের একদল লোক পুলিশ পরিচয় দিয়ে তাকে নিয়ে যায়। তবে রমেশ সেনকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। এ বিষয়ে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঢাকা থেকে একটি পুলিশের দল তাকে গিয়ে আটক করেছে। রমেশ চন্দ্র সেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক পানি সম্পদ মন্ত্রী। আমি অনেক অনুরোধ করলাম, তারা 1 জন 2 জন 4 জন করতে করতে বিশাল বিশাল চেহারা, তাদের কাছে অস্ত্র আছে বোঝা যায়। তো অনেক অনুরোধ করলাম যে কিছু করো না, বয়স হয়ে গেছে, শরীর অনেক খারাপ, হাঁটতে পারে না। অনেক অনুরোধ করছি, ওরা কিছুতে শোনা, বলতেছে আধা ঘন্টার মধ্যে আমি পৌঁছায় দেবো, কিছু চিন্তা করবেন না। এ বিষয়ে আরো জানাতে ঠাকুরগাঁও থেকে আছেন সহকর্মী মোহাম্মদ শামসুজ্জোহা। শামসুজ্জোহা, রাতে তাকে সাদা পোশাকে পুলিশের দল গ্রেপ্তার করেছে। তার স্ত্রীর বক্তব্য আমরা শুনেছি। এখন তিনি কারাগারে আছেন, বিস্তারিত জানতে চাই এ বিষয়ে। আমি এখন আছি ঠাকুরগাঁও আদালতে। এখানে 3:15 রমেশ চন্দ্র সেনকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার রায়ের আদালতে তুলেন পুলিশ। তবে তখন আদালত তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছেন। কিছুক্ষণ আগেই তিনি তাকে জেল হাজতে রেখে এসেছেন এখানকার নিয়োজিত পুলিশ কর্মকর্তা এবং সাথে বিজিবি এবং সেনাবাহিনীও ছিলেন। তিনাকে গতকাল রাত 10:30টায় নিজ বাড়ি রুহিয়ার রামনাথ থেকে সাদা পোশাকে ঢাকার একটি বিশেষ দল আটক করেন এবং সারাদিনই কিন্তু তিনি বিশেষ ব্যবস্থাপনায় ছিলেন, পুলিশ জানিয়েছিলেন। তবে কোথায় ছিলেন আমরা কিন্তু পুলিশের নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পারিনি। আমরা হঠাৎই 3টার পরে খবর পেলাম যে তাকে আদালতে তোলা হবে। আমরা আসা মাত্রই দেখি যে তিনাকে দ্রুত সময়ের মধ্যে কিন্তু আদালতের ভিতরে নিয়ে যাওয়া হয় এবং এখানে কিন্তু আমাদের সংবাদকর্মীদের কিন্তু প্রবেশ করতে দেওয়া হয়নি। তার হয়তো 15 মিনিট পরে আবার দেখি যে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যদের নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু তাকে আবার বের করে একটি কালো মাইক্রোবাসে করে ঠাকুরগাঁও জেলা কারাগারে রাখা হয়। এটির আমরা কথা বলেছিলাম, এটির তাকে বিস্ফোরক মামলায় আটক গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলাটি করেছেন হাজীপাড়া সদরেরই হাজীপাড়া নিবাসী রিপন বাবু নামে একজন। তিনি এই বিস্ফোরক মামলাটি দায়ের করার পরেই কিন্তু তাকে এই মামলায় দেখানো হয়। এই মামলাটিরও আয়ও যিনি আছেন, আমরা তার সাথে কথা বলেছি। তিনি মামলার আয় হচ্ছেন সৈকত কুমার রায়। এই মামলাটি হয়তো আমরা আগামীকাল অর্থাৎ রবিবার এটির আপডেট হয়তো জানতে পারবো। তাকে রিমান্ড চাওয়া হতে পারে এমনটাও কিন্তু আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে রমেশ চন্দ্র সেনের আটকের সর্বশেষ খবর। ঠাকুরগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী শামসুজ্জোহা। দিনাজপুরের বোচাগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ ফয়সালের দায়ের করা মামলায় উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আফসার আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে তাকে গ্রেপ্তার করে। দুপুরে তাকে আদালতে তোলা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। পুলিশ জানিয়েছে, গত 18 জুলাই বোচাগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনের মিছিলে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার শিকার হয় শিক্ষার্থীরা।
এই অভিযোগে সমন্বয়ক মোহাম্মদ ফয়সাল মোস্তাক বাদী হয়ে 24 জনের নাম উল্লেখ করে ও 70 জনকে অজ্ঞাত আসামি করে বোচাগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এর আগে শুক্রবার উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তখন মৌখিকভাবে পদত্যাগের ঘোষণা দেন মোহাম্মদ আফসার আলী। ছাত্র জনতার আন্দোলনের সময় স্কুল শিক্ষার্থীকে গুলি করে হত্যার ঘটনায় সাভারের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 119 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার রাতে আশুলিয়া থানায় হত্যা মামলাটি দায়ের করেন নিহত শিক্ষার্থী আসাবুরের চাচাতো ভাই শাহিদ হাসান মিঠু। ঢাকা 19 সাভার আসনের সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 119 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতদের আসামি করা হয়। মামলায় উল্লেখ করা হয় 5 আগস্ট 10ম শ্রেণীর শিক্ষার্থী আজ সাবুর বাসা থেকে বের হয়ে বাইপাইল এলাকায় যায়। এ সময় আন্দোলনরত ছাত্র জনতার উপর হামলার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যায় সাবুর। নাটোর 1 আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলকে আসামি করে হত্যা চেষ্টার অভিযোগে 2টি এজাহার দায়ের করা হয়েছে। দুপুরে সদর থানায় এজাহার 2টি দায়ের করা হয়। সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সহ 24 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো 10 থেকে 12 জনের নামে এজাহার দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী রেদওয়ান শাহীন। এতে উল্লেখ করা হয় চলতি বছরের 13ই মার্চ মামলার হাজিরা শেষে সিংড়া যাওয়ার সময় তৎকালীন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নির্দেশে ফরহাদ আলীকে মারধর ও গুলি করা হয়। এই ঘটনায় চিকিৎসা শেষে থানায় নিজে হাজির হয়ে এজাহার দায়ের করেন তিনি। শফিকুল ইসলামের বিরুদ্ধে আরেকটি হত্যা চেষ্টার এজাহার দাখিল করেন জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম আফতাব। সদর থানার উপপরিদর্শক কৃষ্ণমোহন সরকার এজাহার গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন সরকার দায়িত্ব নেয়ার 10 দিনের মাথায় সারা দেশে পুলিশের কার্যক্রম প্রায় স্বাভাবিক। পুলিশের বেশিরভাগ কর্মকর্তা কাজে যোগ দিলেও অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সহ কয়েকজন বিতর্কিত কর্মকর্তার খোঁজ মিলছে না। এছাড়া সাধারণ পুলিশ সদস্যদের অনেকে অসুস্থতা ও ব্যক্তিগত কারণে এখনো থানায় আসছেন না। পুলিশ সদর দপ্তর জানিয়েছে শিগগিরই তারা কাজে যোগ দেবেন। সদর দপ্তরের কর্মকর্তারা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে জানান, এখন পর্যন্ত কতজন পুলিশ সদস্য কাজে যোগদান করেননি সেটি নির্ণয় করার চেষ্টা করা হচ্ছে। আজ এবং আগামীকালের মধ্যে সংখ্যাটি পাওয়া যাবে। 90 ভাগেরও বেশি পুলিশ সদস্য তাদের নিজস্ব ইউনিটে যোগদান করেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ডিএমপি ও পুলিশ সদর দপ্তরে বিতর্কিত অনেক পুলিশ সদস্যদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের অনেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় হয়েছে হত্যা মামলা। তারা কাজে যোগদান করবেন কিনা সেটিও কেউ নিশ্চিত করতে পারছেন না। থানার কার্যক্রম নিয়ে আরো জানাতে বগুড়া থেকে যুক্ত হয়েছেন আমাদের উত্তরাঞ্চলীয় প্রধান হাসিবুর রহমান। হাসিবুর, বগুড়ার থানাগুলো অবকাঠামোগত দিক দিয়ে ঠিক রয়েছে কিনা এবং ঠিক কত সংখ্যক পুলিশ যোগদান করেছেন, কার্যক্রম কতটা স্বাভাবিক দেখছেন আপনি? বগুড়া সদর থানা বাদ দিয়ে অন্য যে 11টি থানা রয়েছে সবগুলোতেই একেবারে বলা যায় যে থানা ভবনই তাদের স্বাভাবিক কাজকর্ম শুরু করেছে। তবে যান্ত্রিক কিছু বিষয় রয়েছে, নেটওয়ার্ক সহ অন্যান্য কিছু কারণে কিছু কিছু কাজ বিঘ্নিত হচ্ছে। তবে সদর থানার যে মেরামতের কাজ সেটি ইতিমধ্যে শুরু হয়েছে এবং আমি কিছুক্ষণ আগে কথা বলেছি সদর থানার একজন কর্মকর্তার সাথে। তিনি বলেছেন যে এই সপ্তাহের মধ্যেই তারা সদর থানার কাজ শুরু করতে পারবেন। পাশেই যে তাদের অফিসার্স কোয়ার্টার রয়েছেন সেখানে এখন তাদের কাজ আপাতত চলছে বগুড়ার এসপি অফিসের ডিবি কার্যালয় এবং এটি আরো কয়েকদিন এখানেই কাজ চালানো হবে সেই রকমই ধারণা তারা দিয়েছেন। আর এই সদর থানার যে একেবারে শহরের কেন্দ্রস্থল সেখান থেকে পুলিশ অফিসের দূরত্ব খুব বেশি না হওয়াতে বলা যায় যে যাদের পুলিশের সহযোগিতার প্রয়োজন তারা খুব সহজেই সেটা নিতে পারছেন এবং এটি আর একটু সহজ হবে যদি সদর থানার যে আবাসিক কোয়ার্টার আছে সেখানে পুলিশ কাজকর্ম তাদের শুরু করেন তাহলে। আর এর বাইরে বগুড়ায় একটি ফাঁড়ি শুধু পরিক্ষতিগ্রস্ত হয়েছে যেটি ফুলবাড়ি ফাঁড়ি, সেটি ছাড়া অন্য সবগুলো থানায় মোটামুটি স্বাভাবিক রয়েছেন। আর পুলিশের যে কর্মকর্তা বা সদস্যদের যোগ দেওয়ার কথা আপনি বলেছিলেন, আমি যতটুকু জেনেছি যে প্রায় সবাই এখন তাদের কর্মস্থলে যোগ দিয়েছেন। 2-1 যারা বাকি রয়েছেন তাদের পারিবারিক কিছু সমস্যা রয়েছেন অথবা তারা অসুস্থতা জনিত কারণেই যোগ দেননি বলে আমরা জানতে পেরেছি। তবে বগুড়ায় এখন পর্যন্ত সবকিছুই স্বাভাবিক রয়েছে। সড়ক মহাসড়কগুলোতেও হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশের ট্রাফিক সদস্যরা কাজ করছেন, তাদের সহযোগিতা করছেন
করছেন সব শ্রেণীর মানুষ, ছাত্রদের পাশাপাশি সহযোগিতা করছেন মানুষ যারা সাধারণ পথচারী, তারাও সব মিলিয়ে বগুড়ায় পুলিশের কার্যক্রম এখন পর্যন্ত এই অবস্থার মধ্যে যা আমরা দেখতে পাচ্ছি সেটাকে সন্তোষজনকই বলা যায়। মামলা মোকদ্দমা নেবার কাজও চলছে, জিডিও করা হচ্ছে, অর্থাৎ বলা যায় যে স্বাভাবিক অবস্থায় আমরা যতটা দেখতে পাই প্রায় ঠিক সেই রকমই পুলিশের কার্যক্রম এখন রয়েছে। বগুড়া থেকে পুলিশের কার্যক্রম নিয়ে জানাচ্ছিলেন উত্তরাঞ্চলীয় প্রধান হাসিবুর রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র জনতা সবার চিকিৎসার দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার। সবার চিকিৎসাই বিনামূল্যে করা হবে। এজন্য সরকারি বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে চিকিৎসাধীনদের কাছ থেকে বিল না নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। এর আগে সকালে ঢাকা মেডিকেলে গিয়ে আন্দোলনে আহতদের চিকিৎসার খোঁজ নিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহতদের অনেকেই বর্তমানে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আপনারা দেখছেন সমগ্র বাংলাদেশ। সম্পূর্ণ অটোমেটেড মেশিনে তৈরি সাপোর্ট ফাইবার গ্লাস শীট, ব্যবসা এবার হবেই হিট। অবশেষে পুরোদমে শুরু ট্রেন চলাচল। শতভাগ যাত্রী নিয়েই গন্তব্যে ছুটছে নানা রুটের ট্রেন। সময়সূচিতেও নেই কোনো বিপর্যয়। নিরাপত্তায় রেলওয়ে পুলিশকে সহায়তা দিচ্ছে সেনাবাহিনী। তবে বন্ধ ভারতে যাওয়ার মৈত্রী ও মিতালি এক্সপ্রেস। ২৭ দিন বন্ধ থাকার পর ১৫ আগস্ট শুরু হয় আন্তনগর ট্রেন চলাচল। প্রথমে যাত্রী কম থাকলেও এখন পরিস্থিতি ভিন্ন। শতভাগ সিট পূরণ করেই নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন, নেই ভোগান্তিও। ট্রেন যাত্রা আগের মতো স্বাভাবিক আছে, টিকিটের তেমন কোনো ভোগান্তি নেই। আমরা যেহেতু আগে অনলাইনে টিকিট কেটেছি, এই জন্য কোনো সমস্যায় পড়ি নাই। তো অনলাইনে টিকিট কাটছে, অনলাইনে কোনো সমস্যা হয় নাই। তারপরে আসছি টাইম মতো, শুধু ট্রেনটা এখনো আসছে না। টিকিট অনলাইনে কাটছি, টিকিট পাইছি, টিকিটে কোনো অসুবিধা হয় নাই। বাট ট্রেনটা কখন আসবে এটা এখনো বলতে পারতেছে না। লোকাল কমিউটার আন্তনগর সব মিলে দিনে চলছে 63 জোড়া ট্রেন, নেই যাত্রী সংকট। আন্তনগর ট্রেন চলার সিদ্ধান্ত হয়েছে। সেই সকল ট্রেনের টিকিট ইতিমধ্যেই আপনার অনলাইনে অফারেন কোনো জায়গাতেই বিক্রি কার্য শুরু হয়েছে। আর যাত্রীদের নিরাপত্তার জন্য আমাদের রেলওয়ে পুলিশ এবং পাশাপাশি আমাদের রেলওয়ে নিরাপত্তা বাহিনী যারা আছেন তারা তাদের নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন। পাশাপাশি সেনাবাহিনীও রয়েছে। তবে আন্দোলনের সময় ভাঙচুরের মুখে পড়া পারাবত জামালপুর এক্সপ্রেস বন্ধ। আর বন্ধ থাকায় সব মিলিয়ে এতে প্রায় ৮০ কোটি টাকা রাজস্ব হারিয়েছে রেলওয়ে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আন্তনগর ট্রেন চালুর পর স্বাভাবিক অবস্থায় ফিরেছে ট্রেনে যাত্রী পরিবহন। শতভাগ আসনে যাত্রী নিয়ে ছুটছে আন্তনগর ট্রেনগুলো। টিকিট মিলছে কাউন্টার ও অনলাইনে। যাত্রী পরিবহনের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে রেল কর্তৃপক্ষ। ২৭ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে সারা দেশে চালু হয় আন্তনগর ট্রেন। এরপর থেকে যাত্রী বাড়ছে ট্রেনে। শনিবার সকাল থেকেই চট্টগ্রাম রেল স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে দেখা গেছে যাত্রীর ভিড়। শনিবার ভোর থেকে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়েছে ট্রেন। প্রতিটি ট্রেন যাত্রা করছে শতভাগ যাত্রী নিয়ে। যাত্রীর চাপ আছে মোটামুটি ভালো, শুধু ট্রেনটা আসতে লেট হয় সবসময় একই অবস্থা। টিকিটটা এখন আমরা অ্যাভেলেবেল পাইতেছি অনলাইনে। আমি কালকে টিকিট কাটছি, সন্ধ্যার দিকে কাটছি। রাজশাহী থেকেও পুরোদমে যাত্রী পরিবহন করছে আন্তনগর ট্রেন। শনিবার সকালে ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে ধূমকেতু বনলতা এক্সপ্রেস। ট্রেন জার্নিটা এটা একদিকে যেরকম আরামদায়ক, অনুরূপভাবে এটা কষ্ট কম। ট্রেন কোনো কারণে লেট হয় তাহলে আপনাদেরকে জবাবদিহিতা করতে হবে বিদেশের মতো। এই আইনটা চালু করলে আমাদের জনগণের জানমালের হেফাজত থাকে, সুন্দরভাবে আমরা ভ্রমণ করতে পারবো। পুলিশ, জিআরপি পুলিশ, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সহ বিভিন্ন রকমের ফোর্স তারা মুভমেন্ট করছে। আর বিশেষ করে ট্রেনের নিরাপত্তায় জিআরপি স্কোয়াড তারা যাচ্ছে ট্রেনে। আর প্ল্যাটফর্মগুলোতে আরএনবিরা তারা আইন শৃঙ্খলার দায়িত্বে তারা সার্বক্ষণিক টহল অব্যাহত রেখেছেন। খুলনা রেল স্টেশন থেকে প্রতিটি ট্রেন ছেড়েছে সময় মতো। রেলের সেবা নিয়েও সন্তোষ জানিয়েছেন যাত্রীরা। ট্রেনের পরিবেশ ভালো আছে, আমি দেখছি না কোথাও কোনো সমস্যা আছে। আন্তনগরের পাশাপাশি লোকাল ট্রেনগুলোতেও দেখা গেছে যাত্রীর চাপ। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিলেটে কালনী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। শনিবার ভোরে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়। এতে শিডিউল বিপর্যয়ে পড়ে ট্রেনটি। ভোর 6:15টার দিকে ছেড়ে যাওয়ার কথা থাকলেও প্রায় 3 ঘন্টা দেরিতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় সেটি। চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনেরও শিডিউল বিপর্যয় হয়। ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনেরও শিডিউল বিপর্যয় হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কুমিল্লার মাধাইয়ায় গাছের সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাসের 3 আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো 2 জন। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের জেলার চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল আলম মোল্লা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। আহতদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানতে পারেনি পুলিশ। দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। টেকসই গণতন্ত্রের জন্য অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে ভারতে আয়োজিত তৃতীয় গ্লোবাল সাউথ সামিট 2024-এর উদ্বোধনী অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। আজ हम ऐसे समय में मिल रहे हैं। ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্র ও সরকার প্রধান পর্যায়ের এই সম্মেলন সঞ্চালনা করেন নরেন্দ্র মোদী। अपने संकल्पों को सिद्धि तक लेकर के जाएं। নিজ বক্তব্যে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের কথা উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে আমূল সংস্কারের প্রত্যয় জানান তিনি। Our young generation have impressed among the people of their aspirations. তরুণরা জনগণকে বৈপ্লবিক পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছে। তাদের আকাঙ্ক্ষা পূরণে সব প্রতিষ্ঠানে জবাবদিহি ফিরিয়ে আনতে হবে। টেকসই গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করতে অংশগ্রহণমূলক নির্বাচনের বিকল্প নেই। বর্তমান সরকার সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছে। টেকসই আগামীর জন্য বিশ্বের প্রতি দায়িত্বশীল থেকে গ্লোবাল সাউথকে একসাথে কাজ করার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। বৈশ্বিক উন্নয়নের জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। সমাজের সব সমস্যা খুঁজে বের করে সমাধান করতে হবে। পরিবেশগত ও সামাজিক সমস্যাগুলো সমাধান করেই এগিয়ে যেতে হবে। ডক্টর ইউনূস বলেন, একত্রিত হয়ে কাজ করলে গ্লোবাল সাউথ একটি বিশাল শক্তিতে পরিণত হতে পারে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামে গুলিতে কলেজ ছাত্র তানভীর সিদ্দিকীকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সহ 34 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। দুপুরে নগরীর চান্দগাঁও থানায় হত্যা মামলা করেন নিহত তানভীরের চাচা। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত 18 জুলাই দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শাটডাউন কর্মসূচিতে অংশ নেয় তানভীর। সেখানে সাবেক প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর নির্দেশে শিক্ষার্থীদের উপর হামলা ও গুলি ছোড়া হয়। এতে তানভীর সহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তানভীরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে শুক্রবার বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষক সেলিম হোসেন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 101 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 350 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা এবং কোটা আন্দোলনে শহীদদের স্মরণে শোকসভা সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিএনপি। বরিশালে শোকসভা ও দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ। হত্যাকাণ্ডে জড়িত সবারই বিচারের দাবি জানান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ফেনীর শহীদ পরিবারগুলোতে গিয়ে খোঁজ খবর নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ জনি। এদিকে মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে দেশে এনে বিচার করা হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। রাজশাহীতে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এছাড়া সম্প্রীতি পদযাত্রা এবং খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা করে দোয়া মাহফিল হয়েছে মানিকগঞ্জে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের একসাথে পদত্যাগের কারণে চলতি মাসের বেতন পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পদাধিকার বলে কোষাধ্যক্ষই এখন প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। তবে তিনি বলছেন তাকে দায়িত্ব দিয়ে যাওয়া হয়নি। বেতন দেওয়ার প্রক্রিয়াটি তাই কিভাবে হবে তা নিয়ে তিনি নিশ্চিত নন। প্রতিষ্ঠার 72 বছরেও এমন সমস্যায় পড়েনি রাজশাহী বিশ্ববিদ্যালয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে উপাচার্য সহ 29 জন প্রশাসনিক কর্মকর্তা একযোগে পদত্যাগ করেন 8 আগস্ট। এমন বাস্তবতায় কোষাধ্যক্ষ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের কথা। তবে তিনি জানান,
পদত্যাগকারী ভিসি তাকে দায়িত্ব দিয়ে যাননি। এছাড়া হিসাব পরিচালকও পদত্যাগ করায় শিক্ষক কর্মকর্তাদের বেতন দেওয়ার প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ভাইস চ্যান্সেলর না হলে তো এটা হবে না, অথবা ভাইস চ্যান্সেলর যিনি আছেন, যিনি পদত্যাগ করেছেন, তাকে যদি বলা হয় যে আপনি নিয়োগ না হওয়া পর্যন্ত কাজ করেন, এইটা যদি কিছু হয় সেটা হয়। এখন এগুলো তো নির্ভর করছে যারা নিয়োগ দেয়, পলিসি মেকিং এ যারা আছে তারাই এটা ঠিক করবে। এতে ঠিক সময়ে বেতন পাওয়া নিয়ে শঙ্কায় শিক্ষক কর্মকর্তারা। শিগগির বিষয়টির সুরাহা চান তারা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী সামনের মাসের বেতন কিভাবে পাবে সেটা নিয়ে একটা সংশয় দেখা দিয়েছে। বেতন যদি না হয় তাহলে সামনের মাসে আমার মতো অনেককেই হয়তো বা অন্য উপায়ে টাকা সংগ্রহ করে তার পরিবারের ব্যয় নির্ভর করতে হবে। আইনগতভাবে ট্রেজারার মহোদয় ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করবেন, এটাই তো হবার কথা। উনি নিশ্চয়ই ওনার ব্যক্তিগত উদ্যোগ থেকে এ ধরনের ক্রাইসিস তৈরি করবেন, এমনটি আমি বিশ্বাস করতে চাই না। তবে যদি উনি এটা করেন তাহলে উনি কিন্তু অন্যদের যে পরিণতি হয়েছে ওনাকে কিন্তু সেই একই পরিণতি ভোগ করতে পারে। সবার জন্য একটি নিরাপদ ক্যাম্পাসেরও আশা করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। মুস্তাফিজ গনি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। সাগরে লঘুচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে চলতি মাস জুড়ে সারা দেশে থাকবে বৃষ্টিপাত। তবে 23শে আগস্ট পর্যন্ত 4 বিভাগে থাকতে পারে ভারী বৃষ্টি। এদিকে বৃষ্টির কারণে থাকছে পাহাড় ধসের আশঙ্কাও। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে লঘুচাপ, সঙ্গে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে চলতি মাস জুড়ে সারা দেশে থাকবে বৃষ্টিপাত। আবহাওয়া অধিদপ্তর বলছে 23 আগস্ট পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে হতে পারে ভারী বৃষ্টি। তবে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুরে বৃষ্টি তুলনামূলক কম থাকবে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ সহ ঢাকা, সিলেট, ময়মনসিংহ ক্রমান্বয়ে সে উত্তর পশ্চিম দিকে ধাবিত হয়ে বৃষ্টিপাত ঘটাতে থাকে। এই যে পরিস্থিতি এই বৃষ্টিপাতের পরিস্থিতি আগামী 23শে আগস্ট পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় শনিবার ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেয় আবহাওয়া অধিদপ্তর। সমুদ্র বন্দরগুলোতে জারি হয় 3 নম্বর সতর্ক সংকেত। লঘুচাপের প্রভাবে বিশেষ করে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সকল সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বাতাস বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে বৃষ্টির কারণে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। শনিবার ভোর 6টা পর্যন্ত 24 ঘন্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় সন্দ্বীপে 187 মিলিমিটার। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খাগড়াছড়ির আলুটিলাতে পাহাড় ধসের 5 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে যান চলাচল। দুপুর 2টার দিকে সড়ক থেকে মাটি সরানোর পর সারা দেশের সাথে জেলার সড়ক যোগাযোগ শুরু হয়। খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ জাকের হোসেন বলেন, সকালে আলুটিলা সড়কে 2 দফায় পাহাড় ধস হয়। এ সময় বিদ্যুতের খুঁটিও উপড়ে সড়কের উপর পড়ে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পাহাড় ধসের কারণে কয়েকটি এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা ইউনিটের সদস্যরা সড়ক থেকে মাটি সরানোর কাজ শুরু করে। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর মল্লিক, ইতিমধ্যেই 2 দফা পাহাড় ধস দেখেছি, বৃষ্টির সংখ্যা আরো রয়েছে, বৃষ্টিপাত আরো হতে পারে, সেক্ষেত্রে পাহাড় ধসের আবার আশঙ্কা রয়েছে কিনা এবং সেক্ষেত্রে আসলে প্রস্তুতি বা সতর্কতা কি নেওয়া হচ্ছে, আর বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক আছে কিনা? দেখুন, ভারী বর্ষণে কিন্তু ইতিমধ্যে খাগড়াছড়ির যেটা প্রধান সড়ক, খাগড়াছড়ির সাথে ঢাকা চট্টগ্রাম যে সড়ক যোগাযোগ রয়েছে সেটা কিন্তু সকালে প্রায় 5 ঘন্টা বন্ধ ছিল। অর্থাৎ খাগড়াছড়ির আলুটিলায় সেখানে বেশ বড় একটি পাহাড় ধস হয়েছে। বলতে হবে যে এই মৌসুমের সবচেয়ে বড় কিন্তু পাহাড় ধসের ঘটনা আজকে সকালে ঘটেছে, যে কারণে প্রায় 5 ঘন্টা বেশি যান চলাচল বন্ধ ছিল। খাগড়াছড়ি আলুটিলা সড়কে যে সাপমারা এলাকাটি রয়েছে সেখানে কিন্তু এই পাহাড় ধসের ঘটনা ঘটছে। প্রথমে সকাল 7:30টার দিকে প্রথম দফায় হয়েছে, দ্বিতীয় দফায় কিন্তু সকাল 9:45টার দিকে পুনরায় কিন্তু পাহাড় ধসের ঘটনা হয়েছে এবং পরবর্তী যে পাহাড় ধসটি হচ্ছে সেটা কিন্তু বেশ বড় আকার বলা হচ্ছে। আমরা ফায়ার সার্ভিসের সাথে কথা বলেছি, খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের যিনি উপসহকারী পরিচালক রয়েছে তিনি বলেছেন যে আসলে শুরুতে ঘটনার পরপরে কিন্তু ফায়ার সার্ভিস সেখানে গিয়ে মাটি সরানোর কাজ শুরু করে, পরবর্তীতে কিন্তু সড়ক ও জনপথ বিভাগ গিয়ে সেখানে পুনরায় তাদের সাথে যোগ দেওয়ার পরে কিন্তু মূলত তারা যে মাটি সরানোর যে কাজ সেটা কিন্তু শুরু করতে পেরেছে এবং একই সাথে এখানে যারা আনসার বিডিপির কর্মীরা রয়েছে তারাও কিন্তু মাটি সরানোর কাজে হাত দিয়েছে। তবে আমরা আজকে আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সাথে কথা বলে যতটুকু জানেছি, খাগড়াছড়িতে 45 মিলিমিটার
মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে, অর্থাৎ সেটা যদি আমরা বৃষ্টিপাত হিসেব করি মাঝারি বৃষ্টিপাত। তারপরেও কিন্তু পাহাড় ধসে বেশ কিছু শঙ্কা রয়েছে, বিশেষ করে খাগড়াছড়ির যে সমস্ত এলাকাগুলোতে পাহাড়ের পাদদেশে বসবাস করছে, খাগড়াছড়ি, দিঘিনালা, মহালছড়ি, খাগড়াছড়ি পৌর শহরের বেশ কিছু এলাকা রয়েছে যেখানে শালবন, সবুজবাগ সহ কলাবাগান সহ বেশ কিছু এলাকা রয়েছে যেখানে আসলে ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের পাদদেশে বসবাস করছে। যদি রাতের মধ্যে আবার পুনরায় বৃষ্টিপাতের যদি বৃষ্টিপাত যদি হয় সেক্ষেত্রে কিন্তু নতুন করে পাহাড় ধসে একই সংখ্যা রয়েছে। এবং আমরা দেখেছি গত 1 মাস আগেও কিন্তু খাগড়াছড়ি ইতিমধ্যেই এই মৌসুমে 3বারের মতো কিন্তু প্লাবিত হয়েছে। এই বৃষ্টিপাত যদি অব্যাহত থাকে এবং একই সাথে উজানের ঢলের কারণে কিন্তু এখানে যে নিম্নাঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে খাগড়াছড়ি, দিঘিনালা, মেরুং ইউনিয়ন এবং কবাখালী ইউনিয়নের বেশ কিছু গ্রাম কিন্তু আমরা দেখেছি অতীতে এরকম বৃষ্টিপাতে কিন্তু প্লাবিত হচ্ছে। নতুন করে যদি বৃষ্টি অব্যাহত থাকে সেক্ষেত্রে কিন্তু এই নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়ে রয়েছে। একই সাথে খাগড়াছড়ি বেশ কিছু জায়গায় কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে। আজকে যেখানে কিন্তু পাহাড় ধস হয়েছে সেখানে বেশ কিছু জায়গায় পাহাড়ের মাটির সাথে সাথে বিদ্যুতের খুঁটিও কিন্তু সড়কে চলে এসেছে। পরবর্তী সড়ক ও জনপদ বিভাগ এবং বিদ্যুৎ বিভাগ এবং ফায়ার সার্ভিস যৌথভাবে কিন্তু সড়কটি যান চলাচলের উপযোগী করেছে। এই ছিল খাগড়াছড়ি থেকে পাহাড় ধস নিয়ে সবশেষ। খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক। আগামী 11 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করে বিকল্প মূল্যায়ন সহ 5 দফা দাবিতে মানববন্ধন করেছেন পরীক্ষার্থীরা। সকালে রাজশাহীর 0 পয়েন্টে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা মানববন্ধনের আয়োজন করে। এ সময় পরীক্ষার্থীরা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে অনেক পরীক্ষার্থী আহত হয়েছেন, এতে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় বিবেচনায় নিয়ে স্থগিত পরীক্ষা না নিয়ে বিকল্প মূল্যায়ন ব্যবস্থা তৈরির দাবি জানান তারা। একই দাবিতে বরিশাল নগরীর সদর রোডে মিছিল করে বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা। এ সময় তারা সড়ক অবরোধ করে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে পরীক্ষা বাতিলের দাবি জানান। এইচএসসি পরীক্ষা বাতিল করে বিকল্প মূল্যায়ন পদ্ধতি বিবেচনায় নিতে ভোলা প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন পালন করে বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা। পরীক্ষা ব্যতীত অন্য যে কোনো সিদ্ধান্ত নেবে আমাদের যদি সেটা সন্তুষ্ট হয় আমরা তাহলে সেটা মেনে নেব। সেটা হতে পারে অটোপাস, সেটা হতে পারে এসএসসি পরীক্ষার যে মূল্যায়নের সাথে বিবেচনা করে সেটা তারা যে সিদ্ধান্ত নেবে আর কি। ধর্ম যার যার রাষ্ট্র সবার, এই স্লোগানে সম্প্রতি পদযাত্রা হয়েছে ঝিনাইদহে। এর আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। সকালে শহরের পায়রা চত্বর থেকে পদযাত্রা শুরু হয়। বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয় পদযাত্রাটি। পরে সেখানে আয়োজন করা হয় মানববন্ধন কর্মসূচি। এতে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতা প্রহ্লাদ সরকার সহ অনেকে বক্তব্য রাখেন। দেশের সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা। প্রায় 1 মাস পর চট্টগ্রামে পৌঁছেছে শিশুদের জীবন রক্ষাকারী 3 ধরনের টিকা। ডিপথেরিয়া, হুপিং কাশি ও ধনুষ্টঙ্কারের রোগ প্রতিরোধে পেন্টাভ্যালেন্ট, নিউমোনিয়া প্রতিরোধে পিসিভি এবং পোলিওর প্রতিষেধক হিসেবে আইপিভি টিকা ব্যবহার হয়। 0 থেকে 15 মাস বয়সী শিশুদের এসব টিকা দেওয়া হয়। স্বাস্থ্য বিভাগ বলছে, বিদেশ থেকে আনতে হয় শিশুদের এসব টিকা। দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে এতদিন এই টিকা আনা সম্ভব হয়নি। তবে পরিস্থিতির উন্নতি হওয়ায় পর্যাপ্ত টিকা চট্টগ্রামে পৌঁছেছে। এরই মধ্যে বেশ কিছু টিকা পাঠানো হয়েছে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে। দ্রুতই সব কেন্দ্রে টিকা সরবরাহ স্বাভাবিক হবে। 25 জুলাই থেকে শিশুদের জীবন রক্ষাকারী এসব টিকার সংকট চলছিল। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও উপজেলায় বছরে 2,67,043 ডোজ টিকা প্রয়োজন হয়। দেশের বিভিন্ন জেলায় সপ্তাহের ব্যবধানে 160 থেকে 180 টাকা পর্যন্ত বেড়েছে কাঁচামরিচের দাম। বাজারে বিভিন্ন সবজির দাম যখন কিছুটা কমতির দিকে, তখন কাঁচা মরিচের চড়া দর নিয়ে বিপাকে ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন, বর্ষায় মরিচের চাষে ক্ষতির পাশাপাশি আমদানি কমায় বেড়েছে দাম। হঠাৎ করে দেশের বিভিন্ন বাজারে বেড়েছে কাঁচামরিচের অস্বাভাবিক দাম। পাবনায় একদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম কেজিতে 130 থেকে 140 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 320 টাকায়। মরিচের দামে এমন অস্থিরতায় হতাশ ক্রেতারা। তাদের অভিযোগ, নিয়মিত বাজার তদারকি ও মূল্য তালিকা না থাকার কারণে কিছুতেই বাজার নিয়ন্ত্রণ হচ্ছে না। কাঁচামরিচ কিনতে আসলাম বাজারে, তখন ছিল হচ্ছে 180 টাকা কেজি। হঠাৎ করে 2 দিন পর আজকে কাঁচামরিচ কিনতে এসে দেখি 320 টাকা কেজি। এটা যদি তারা একটু তত্ত্বাবধান করে সেভাবে আমার মনে হয় দাম কমে যাবে। ঠাকুরগাঁওয়ে 2 দিনের ব্যবধানে কেজিতে 160 থেকে 180 টাকা পর্যন্ত বেড়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 340 থেকে 360 টাকায়। ব্যবসায়ীরা বলছেন, এলসি না থাকার কারণে তাদের আমদানি কমে গেছে। আমাদের দেশে প্রোডাকশন অনেক কম হওয়ার কারণে বহির্বিশ্ব থেকে যদি না আমদানি করা হয়
এই কারণেই মরিচের বাজারটা আসলে সব ঊর্ধ্বমুখী হয়ে আছে। একই কথা বলছেন চুয়াডাঙ্গা ও ফরিদপুরের ব্যবসায়ীরা। তাদের দাবি, আমদানি করা হলে আবারও কমতে শুরু করবে কাঁচামরিচের দাম। চাষিরা কাঁচা ঝাল তুলতে পারছে না, কাঁচা ঝাল সেরকম ধরছে না, যার কারণে বাজারে সাপ্লাই কম। এই কারণে কাঁচা ঝালের মূল্যটা এক সপ্তাহ ব্যবধানে এরকম বেড়ে গিয়েছে। মরিচের দাম বেশি, আমদানি খুব কম। তারপরে কয়েকদিন বৃষ্টিও নামছে, তারপরে তো আপনার এলসি যে মরিচটা আসতো, ওই মরিচ তো আপনার বর্তমানে আসে না। তবে ভিন্ন চিত্র দেখা গেছে বগুড়াতেও। 2 দিন আগেও কাঁচামরিচের দাম কেজিতে অন্তত 90 টাকা বেড়ে বিক্রি হয় 400 টাকা দরে। তবে শনিবার কেজিতে 60 টাকা কমে বিক্রি হয়েছে 320 টাকায়। গতকাল বিক্রি করছিলাম আপনার হচ্ছে 100 টাকা 90 টাকা পোয়া, আজকে যা বিক্রি হচ্ছে 80 টাকা থেকে 70 টাকা পোয়া পর্যন্ত। আমদানিকারকরা জানান, সরকারি ছুটির কারণে স্থলবন্দরে পণ্য খালাস বন্ধ ছিল। তবে সরবরাহ স্বাভাবিক হলে 2-1 দিনের মধ্যে কাঁচামরিচের দাম আরও কমে আসবে। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাঁচামরিচের দাম নিয়ে আরো জানাতে ফরিদপুর ও পাবনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। শুরুতেই ফরিদপুর থেকে জানাবেন সহকর্মী SM মাসুদুর রহমান। মাসুদ, কাঁচামরিচের যে দামটা বেড়েছে, আসলে বিক্রেতারা যে কথা বলছেন, যে অজুহাত তারা দেখাচ্ছেন বা যুক্তি দেখাচ্ছেন, সেটা মাথায় নিলেও যে পরিমাণ দাম বেড়েছে সেটা কতটা যৌক্তিক? এখানে নজরদারির অভাব রয়েছে কিনা আপনার কি মনে হয়? এখানে 200 থেকে 220 টাকায় পার কেজিতে কাঁচামরিচ বিক্রি হতো, এখন সেখানে 400 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অর্থাৎ গত 24 থেকে 48 ঘন্টায় দফায় দফায় এই কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা কাঁচামরিচের দাম বৃদ্ধির বিষয়ে লক্ষ্য করেছি এবং জানার চেষ্টা করেছি বিক্রেতা এবং পাইকারি যারা আড়তদার তাদের কাছে। তারা বলেছেন গত বৃহস্পতিবার ভারতের স্বাধীনতা দিবস এবং গত শুক্রবার ও আজকে এই 3 দিন সরকারি বন্ধ থাকার কারণে স্থলবন্দর দিয়ে সাধারণত ভারতীয় যে এলসি কাঁচামরিচ, অর্থাৎ ভারতীয় যে কাঁচামরিচটা, সেটা না আসার কারণে বাজারে এই প্রভাবটা পড়েছে। সাধারণত বর্তমানে বাজারগুলোতে আমাদের দেশি এবং বিদেশি এই দুই জাতের কাঁচামরিচটা বাজারে নিয়ন্ত্রণ করতো এবং বাজারটা স্থিতিশীল রাখতো। এর পাশাপাশি সম্প্রতি কিছু অসাধু ব্যবসায়ীও এই কারসাজিগুলোর জন্য দায়ী মনে করছে সচেতন মহল। সেক্ষেত্রে ভোক্তা অধিকার এবং সম্প্রতি শিক্ষার্থীরা বাজার মনিটরিংয়ের তদারকি করেছে, যে কারণে কাঁচামরিচ ছাড়া অন্য পণ্যের কাঁচামরিচ এবং ছাড়া যে সবজিগুলো, সেগুলোর কিছুটা তফাৎ মূল্য কমতে দেখা গেছে। যেমন আলু 60 টাকা কেজি ছিল, সেখানে 55 টাকা 50 টাকা তো লক্ষ্য করা গেছে। অথচ এই কাঁচামরিচ সরবরাহ কম থাকার কারণে এই অজুহাতে বিক্রেতারা তারা বেশি দামে বিক্রি করছে এবং ক্রেতাদের এই যে পরিমাণ তাদের নেয়ার ইচ্ছা ছিল হয়তো দামের কারণে সেই পরিমাণ তারা কিনছে না। বিক্রেতারা বলছে যে 2-1 দিনের মধ্যে যদি এলসি পেঁয়াজ বাংলাদেশে আসা শুরু হয় তখন বাজার স্বাভাবিক হবে। আমি ফরিদপুরের বিভিন্ন অঞ্চলে যে কাঁচামরিচের আবাদ হয়ে থাকে আমাদের ফরিদপুরে, সেখানে এবার অতি খরার কারণে সেই আবাদ কিছুটা ব্যাহত হয়েছে, যে কারণে স্থানীয় বাজারগুলোতেও দেশি যে কাঁচামরিচ সেটা সরবরাহ কম। আমি কথা বলেছি যে ফরিদপুরের এই বাজারগুলোর পরিস্থিতি ছিল এমন যে ভারতীয় কাঁচামরিচ না থাকার কারণে কাঁচামরিচের ঊর্ধ্বগতি। মাসুদ, আপনি সাথেই থাকবেন। এবার পাবনা থেকে জানাবেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, পাবনাতেও 130 থেকে 40 টাকা কেজিতে বেড়েছে কাঁচামরিচের দাম। সেখানে বাজার মনিটরিং হচ্ছে কিনা, সরবরাহে কোনো সংকট আছে কিনা কাঁচামরিচের? আপনি জানেন যে পাবনায় কিন্তু একদিনের ব্যবধানে প্রতি কেজি মরিচের দাম কিন্তু 130 থেকে 140 টাকা কিন্তু বেড়ে গেছে। এই দাম বাড়ার কারণ হিসাবে আসলে ব্যবসায়ীরা যেটি আমাদেরকে জানিয়েছেন সেটা হচ্ছে যে ভারত থেকে যে মরিচটা আসতো সেটা আসলে আসা বন্ধ হয়ে যাওয়ার কারণে দাম বৃদ্ধি পেয়েছে, এমনটি কিন্তু আমাদেরকে তারা জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে পাবনার বিভিন্ন অঞ্চলে কিন্তু কাঁচা মরিচ আসলে আবাদ হয়ে থাকে। আপনি জানেন যে গত কয়েকদিন টানা বৃষ্টি হতে অনেক কৃষকই তাদের আসলে এই মরিচটা আসলে তুলতে না পারায় এই সংকটও কিন্তু দায়ী করছেন অনেকেই। তবে এই বিষয়গুলো নিয়ে ক্রেতারা কিন্তু তারা বলছেন যে এই দাম দফায় দফায় দাম বাড়ায় তাদের
তাদের কিন্তু নাভিশ্বাস উঠেছে, কারণ গত একদিন আগে যে মরিচ ছিল 180 টাকা কেজি, একদিনের ব্যবধানে 320 টাকা হওয়াতে তারা কিন্তু বেশ তাদের মধ্যে নাভিশ্বাস, যে যিনি দেখা গেল যে হাফ কেজি কিনতেন তিনি সীমিত আকারে কিনে কিন্তু তাদেরকে আসলে কিনতে হচ্ছে, এমনটি কিন্তু জানিয়েছেন। তবে আপনাকে আরেকটু তথ্য জানিয়ে রাখি যে পাবনায় কিন্তু অন্যান্য যে সবজির তার কিন্তু ব্যাপক কিন্তু আমদানি হচ্ছে, যে কারণে কিন্তু আলু 55 টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি পেঁয়াজ কিন্তু আপনি জানেন যে পাবনায় কিন্তু ব্যাপক হারে পেঁয়াজ হয়, দেশের অন্যতম পেঁয়াজ এলাকা, উৎপাদন এলাকা। এখানে কিন্তু 110 টাকা কেজি দরে কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে। পাশাপাশি রসুন কিন্তু গত এক সপ্তাহ আগে 200 টাকা কেজি ছিল, সেটিও কিন্তু এখনো 200 টাকাই রয়ে গেছে। শুধু কাঁচা বাজারের মধ্যে বেগুনটা ছিল 50 টাকা, আজকে হঠাৎ করে 10 টাকা কেজিতে বেড়েছে। তবে অন্যান্য যে সবজিগুলো রয়েছে মিটনার, সেটা হলো পটল 30 টাকা এবং করলা 80 টাকা। এবং আপনাকে আরেকটি তথ্য জানিয়ে যে চাউলের বাজার কিন্তু স্থিতিশীল রয়েছে। সবচেয়ে বেশি কিন্তু দাম বেড়েছে হচ্ছে কাঁচামরিচ। এই কাঁচামরিচকে নিয়েই ক্রেতারা কিন্তু তাদের মধ্যে নাভিশ্বাস হচ্ছে। আর এই বিষয়গুলো নিয়ে আসলে বাজার তদারকি করতে কিন্তু আমি দেখিনি। আজকে সকালেও কিন্তু পাবনার মধ্য শহরে আমি একটি বাজারে ছিলাম, সেখান থেকে আসলে আমরা খোঁজ নিলাম। আজকে এখন যে বাজারে আসি, অবস্থান করছি, এখানে কিন্তু আসলে বাজার তদারকি করতে আমরা কিন্তু দেখিনি। এই ছিল আমার কাছে আসলে বাজার দ্রব্যমূল্যের সর্বশেষ। ফরিদপুর ও পাবনা থেকে বাজার দর নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আলু, পেঁয়াজ এবং সবজির দাম বেশি নেওয়ার অভিযোগে রাজধানীতে 3টি দোকানকে 3000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার সকালে রাজধানীর হাতিরপুল বাজারে এই জরিমানা করা হয়। ভোক্তা অধিদপ্তরের সাথে বাজার পরিদর্শনে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা বলেন, বাজারে দোকানিরা কোনো রসিদ ছাড়া পণ্য সরবরাহ করছিলেন। তবে খুচরা ব্যবসায়ীদের দাবি, পাইকাররা তাদেরকে কোনো পাকা রসিদ দেয় না। ক্রেতারা অভিযোগ করেন, অভিযানের সময় দাম কমানো হয়, পরে আবার বেড়ে যায়। এদিকে ভোক্তা অধিদপ্তরে আরো জনবল বাড়িয়ে বাজার তদারকি বাড়ানোর দাবি জানায় শিক্ষার্থীরা। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের 10টি লোহার দান বাক্স খুলে 3 মাস 26 দিনে মিলেছে 28 বস্তা টাকা। এখন চলছে গণনার কাজ। সকালে জেলা প্রশাসক ও পাগলা মসজিদের সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে মসজিদের 10টি সিন্দুক খোলা হয়। পরে 28টি বস্তায় ভরে এসব টাকা নেওয়া হয় মসজিদের দোতলায়। টাকা ছাড়াও বরাবরের মতোই স্বর্ণ, রূপা, বিভিন্ন দেশের মুদ্রা পাওয়া গেছে এসব সিন্দুকে। মাদ্রাসার 134 জন ছাত্র, 10 শিক্ষক, রূপালী ব্যাংকের 70 কর্মকর্তা ও 10 জন আনসার সদস্য টাকাগুলো গুনছেন। গণনা শেষে রাতের মধ্যে মোট টাকার পরিমাণ জানা যাবে বলছে মসজিদ কর্তৃপক্ষ। এর আগে চলতি বছরের 20 এপ্রিল মসজিদের দান বাক্সে পাওয়া গিয়েছিল 7,78,67,000 টাকা। শ্রমিক সংকট মোকাবেলায় আধুনিক যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণে আগ্রহী হয়ে উঠছে মেহেরপুরের চাষিরা। অল্প সময় আর কম খরচে চারা রোপণ করা যায় বলে এই পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা কৃষি বিভাগের। মেহেরপুরের বেশিরভাগ কৃষি জমিতে এখনো হাতে হাতে ধানের চারা রোপণ করেন চাষিরা। 1 বিঘা জমিতে কাজ করেন 4 জন শ্রমিক, খরচ হয় প্রায় 2000 টাকা। তবে অনেক কৃষক এখন আধুনিক যন্ত্রের মাধ্যমে চারা রোপণে আগ্রহী হয়ে উঠেছেন। কৃষকরা জানান, এই পদ্ধতিতে খরচ হয় 700 থেকে 800 টাকা, সময় লাগে 1 ঘন্টারও কম। হাতে লাগালে যেখানে খরচ হয় 2000 টাকা বিঘি এবং রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে ধান লাগালে 600 থেকে 700 টাকা দিয়ে ধান লাগানো যায়। 1200 টাকা আমাদের সেভ হয়েছে 1 বিঘা জমি, আর সময় লাগে আধা ঘন্টা। আধুনিক যন্ত্রপাতি দিয়ে ধান চাষ করলে স্বল্প সময়ে স্বল্প খরচে আমাদের ধান চাষ করে কৃষকরা লাভবান হচ্ছে। কৃষি বিভাগ বলছে, রাইস প্লান্টার, হারভেস্টার সহ বিভিন্ন যন্ত্র ব্যবহারে কৃষক লাভবান হবে, এগিয়ে যাবে কৃষি। লেবার কস্ট যেটা, সেটা থেকেও তারা সাশ্রয় হয় এবং ভবিষ্যতে যখন ধান কাটা হবে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে, সেখানেও তাদের অনেক ব্যয় সংকোচন হবে এবং এটা যান্ত্রিকরণ সহজ হবে, কৃষকরা লাভবান হবে। যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপণের আগে বিশেষ প্লাস্টিকের ট্রেতে করে ধানের চারা দেয়া হয়। 1 সপ্তাহ থেকে 10 দিন বয়সী চারা জমিতে রোপণ করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বরিশালে আইন শৃঙ্খলা রক্ষায় বাড়ছে সিসি ক্যামেরার ব্যবহার। সিটি কর্পোরেশন এলাকার পাশাপাশি গ্রাম পর্যায়েও স্থাপন করা হচ্ছে সিসিটিভি। এতে জনবল স্বল্পতার মধ্যেও সর্বোচ্চ সেবা নিশ্চিত সম্ভব হচ্ছে বলে দাবি কর্মকর্তাদের।
448 বর্গ কিলোমিটার বরিশাল মেট্রোপলিটন এলাকায় রয়েছে 4টি থানা ও 4টি ফাঁড়ি। জনবল রয়েছে মাত্র 507 জন। লোকবল স্বল্পতার মধ্যেও জনসেবা নিশ্চিতে বাড়ছে প্রযুক্তি নির্ভরতা। মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী 2021 সালে মহানগরের বিভিন্ন পয়েন্টে 264টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়। এই সহায়তায় এ পর্যন্ত 2 শতাধিক অপরাধের নিষ্পত্তি করা হয়েছে। থানা এলাকায় যত অপরাধ সৃষ্টি হয়, যখন কোনো প্রতারক আসে, যখন কোনো লোক প্রতারকের খপ্পরে পড়ে, তাও আমরা সিসি ক্যামেরা দিয়ে মোটরসাইকেল চুরি, বিভিন্ন চুরি ডাকাতি আমরা এই সিসি ক্যামেরার মাধ্যমে আমরা শনাক্ত করে থাকি। সড়ক ব্যবস্থাপনায়ও সহায়তা নেওয়া হচ্ছে সিসি ক্যামেরার। জনবলের যে স্বল্পতা, এটা আমরা সিসি ক্যামেরার মাধ্যমে এটা আমরা মেটাতে পারছি। আমার যেখানে আমরা 10 জন লোক দেব, সেখানে আমি একাই কমান্ড অ্যান্ড কন্ট্রোল রুমে বসে মনিটর করে আমি বলে দিচ্ছি যে ওখানে জ্যাম আছে, ওখানে লোক বেশি লাগবে, ওখানে কম লাগবে। মানে প্রযুক্তি আমাকে অনেক হেল্প করছে। অপরাধ দমনে সিটি কর্পোরেশন এলাকায় আরও 420টি সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও ব্যক্তি পর্যায়ে থাকা আরও 3000 সিসি ক্যামেরা যাতে সচল থাকে সে বিষয়ে সংশ্লিষ্টদের সচেতন করা হচ্ছে। আমাদের যে 260টা ক্যামেরা রয়েছে, এর সাথে সিটি কর্পোরেশন 420টা, এটা আমরা যদি একটা লিঙ্ক করে একত্রে আমরা নিয়ে আসতে পারি, তাহলে বড় একটা আমাদের যে প্রযুক্তিগত যে সহায়তা, আমাদের যে অবজারভেশন, যেটা ডিজিটাল সার্ভেলেন্স যে বিষয়টা, সেটা আমরা করতে পারছি খুব সহজেই। এছাড়া ব্যক্তি পর্যায়ে যে 3000 ক্যামেরা আমাদের রয়েছে, আমরা তাদেরকেও বিভিন্নভাবে আমরা অ্যালার্ট করছি। প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হচ্ছে জেলা পর্যায়েও। এর মধ্যে জেলার 10টি থানা এলাকায় 300 সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকে সমগ্র বাংলাদেশের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।